কি গো জয়ন্ত দাদা, কেমন আছো? এই তো আছি বেশ। তুই কেমন আছিস? ইদানিং তো তোকে দেখাই যায় না। কোথায় থাকছিস বলতো? আমার কি আর অত দেখা দিয়ে কাজ আছে? আর দেখা দিবই বা কী করে? নতুন করে যে সবজির ব্যবসা শুরু করেছি, এই গ্রামে সবজি ফলাই অন্য গ্রামে বিক্রি করি। আবার শহরেও সবজির অনেক ডিমান্ড আছে, তো বুঝতেই পারছো। বলিস কি রে, তুই সবজি চাষ করলি কবে থেকে? একই গ্রামে আছি অথচ জানতেও পারলাম না। অত ঢোল ভিডিও তো সবাইকে আর জানাইনি গো দাদা। তবে যাই বলো, এবার আমার ভাগ্য খুলেছে। আচ্ছা আমি চলি, আমি আসলে সবজির আড়তেই যাচ্ছিলাম, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। প্রকাশ জয়ন্তকে অনেকটা উপেক্ষা করেই চলে গেল। বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারলো জয়ন্ত। নিজের মতো বাজারের দিকে সে হেঁটে গেল। জয়ন্ত এই গ্রামের সামান্য খেটে খাওয়া মানুষদের একজন। ছোটোখাটো মুদির দোকানের ব্যবসা করে। স্বল্প আয়ের সংসার চালানো তার জন্য কষ্ট হলেও অল্পেই সন্তুষ্ট থাকে সে। তবে মাঝে মাঝেই তার স্ত্রী ইন্দ্রাণীর সাথে এই নিয়ে তার ঝগড়া বাঁধে। হাঁটতে হাঁটতে একসময় বাজারে পৌঁছে গেল জয়ন্ত। সেখানে আশেপাশে শুধুই সবজি আর সবজির দোকান। শীত পড়ে গেছে, চারিদিকে শুধু সবজির বাজার। এখানে তো মাছ মাংস তেমন কিছুই নেই। অনেকদিন হলো ইন্দ্রাণী মাছ খেতে চেয়েছে, তার জন্য মাছ পাবো কোথায়? তাছাড়া পকেটে যে টাকা আছে তা দিয়ে তো মাছ কেনা যাবে না। কি গো জয়ন্ত দাদা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, পকেটের যা অবস্থা। ভেবেছিলাম মাছ মাংস কিনবো, কিন্তু গ্রামে সবজির বাজার ছাড়া আর কিছুই তো চোখে পড়ছে না। তার উপর পকেটটাও একটু নেতিয়ে পড়েছে বই কি। কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে বাজারে আসাটাই বৃথা। হ্যাঁ হ্যাঁ, এভাবে মন খারাপ করছে কেন? এমন ঠান্ডা ঠান্ডা মৌসুমে তুই সবজির বাজার চাষ করেই নিজের পকেট গরম করলেই তো পারো। তাই তো মনে হচ্ছে। হাঁটুর বয়সী ছেলে ছোকরারা সবজি বিক্রি করে আঙ্গুল ফোলাচ্ছে, আমাকেও মনে হয় এখন সেই পথই ধরতে হবে। তবে তুমি এই গ্রামে সবজি চাষবাস করো না। এমন কোনো গ্রামে যাও যে গ্রামে বা শহরেও যেখানে কোনো লোকজন তেমন একটা সবজির ছোঁয়া পায় না। এমন জায়গা এখন কোথায় পাবো বল? জানতো দাদা, জীবনে উপরে উঠতে গেলে নিজেকেই কষ্ট করতে হবে। অন্যের উপর ভরসা করে কখনো কিছু করতে পারবে না। আমি শুধু তোমাকে পরামর্শ দিতে পারি। এখন কিভাবে কোন জায়গা বেছে নিবে তা তোমার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তুমি যেহেতু মাছ কিনতে এসেছো, তাহলে বাজার একদম শেষ মাথায় চলে যাও, ওখানে মাছ পাবে। না গো, আর মাছ কিনে কোনো কাজ নেই। বললাম তো পকেটের অবস্থা ভালো না। ছোট মাছ তোমার বৌদি খায় না। তো আমাকে নতুন ফুলকপি আর শিম দাও তো দেখিনি, সেটাই খাইয়ে আপাতত তার মাথাটা একটু ঠান্ডা রাখি। ঠিক আছে। জয়ন্ত নতুন সবজি কিনে বাড়ি চলে গেল। সে সোজা চলে গেল রান্নাঘরে ইন্দ্রাণীর কাছে। তার ব্যাগে সবজি দেখে ইন্দ্রাণী বেশ রেগে গেল। সে বলল, আবার আবার তুমি সবজি নিয়ে এসেছো? সবজি খাইয়ে খাইয়ে তো আমার জিভের স্বাদ নষ্ট করে দিলে। বলি, একবেলা কি মাছ খাওয়ানোর মতো মুরদ নেই তোমার? আহা, তুমি আমাকে কথা বলতে দিবে তো নাকি? এবার এমন ব্যবসা করবো যে তুমি বাকি জীবন মাছ মাংসর মধ্যেই ডুবে থাকবে। অত ফাঁকা আওয়াজ মেরো না, বুঝলে? আগে করো, তারপরে বড়াই করো। এইবার অন্তত আমার উপর আস্থা রাখতে পারো গিন্নি। কি করবে শুনি? সবজির ব্যবসা করব। শীতকালে তো বলতে গেলে সবাই সবজির ব্যবসা করে। এতে আর তোমার আহামরি কী লাভ হবে? সবাই তো তাদের পরিচিত ব্যবসায়ীদের থেকেই সবজি কিনবে। তুমি শুধু শুধু নতুন সবজি ব্যবসা করে কেন নিজের লোকসান ডেকে আনতে চাইছো বলো তো? এমন কিছু করো না যাতে করে পরে কপাল চাপড়াতে হয়।
আরে না না, সব কিছু চিন্তা ভাবনা করেই তারপরে তোমাকে কথাটা বলেছি। এমন এক জায়গায় গিয়ে সবজি ব্যবসা করব যেখানে লোকজন আমাকে ছাড়া আর কাউকেই চিনবে না। কি জানি বাবু, বিধাতা তোমার মাথায় কখন কি ঢোকান। আমার যা বলার আমি বলেছি, তুমি তো আমার কথা শুনবেই না। কিন্তু ব্যবসার লোকসান করে পরে আমাকে কিছু বলতে এসো না। এখন যাও, বিশ্রাম নাও। আমি দুপুরে খাবার রান্না করে তারপর তোমায় ডাকবো। ঠিক আছে। কিছুদিনের মধ্যেই জয়ন্ত একটা প্রত্যন্ত অঞ্চলে বিশাল একটা জায়গা জুড়ে সবজির চাষ শুরু করলো। সেখান থেকে শহর এবং গ্রাম অঞ্চল দুই জায়গায় কাছে। সে টাটকা সবজি চাষ করে শহর এবং গ্রাম দুই জায়গায় বিক্রি করতে শুরু করলো। শহরের বড় বড় রেস্টুরেন্টগুলোতে তার সবজির চাহিদা বাড়ল। এছাড়াও আশেপাশে যত গ্রাম অঞ্চল আছে তারাও জয়ন্ত টাটকা সবজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। একদিন জয়ন্ত মনোযোগ দিয়ে তার জমিতে কাজ করছিল। এমন সময় সে দিক দিয়ে যাচ্ছিল প্রকাশ। সে জয়ন্তকে দেখে থমকে দাঁড়ালো। এই জয়ন্ত বেটা দেখছি আমাদের সবার ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দিবে। ইতিমধ্যেই তো জ্বালিয়েছেও। লোকজনের মুখে শুধু জয়ন্ত সবজির নাম শুনি। অনেক উপরে উঠেছে এই জয়ন্ত বাছা। এবার তোমাকে নিচে কিভাবে নামাতে হয় সে বুদ্ধি আমারও জানা আছে। কি রে প্রকাশ, ওখানে দাঁড়িয়ে আছিস যে? আয় না, এদিকে আয়। না না জয়ন্ত দাদা, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি কাজ করছো, তার বিরক্ত করলাম না। আর বেশ বানিয়েছ তো জমিটা, কি সুন্দর পরিচর্যা। হ্যাঁ, এই জন্যই তো তোমার প্রশংসা গ্রামে গ্রামে। শহরেও তো ইদানিং তোমার কাছ থেকেই সবজির যোগান হয় শুনলাম। দাদার ইচ্ছে, বিধাতার এই ইচ্ছেও এখন আমার ইচ্ছের উপরে খাটবে না। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি তাহলে থাকো, আমি চললাম, পরে কথা হবে। সেই রাতে জয়ন্তর জমি নষ্ট করতে প্রকাশ এলো ছদ্মবেশে। তার হাতে ছিল ক্ষতিকারক সার। এবার এই সারের বিষক্রিয়ায় জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। সকলেই জয়ন্ত মশাইয়ের জীবনের ক্ষতি দেখতে পাবে। উফ, ভাবতে কি আনন্দটাই না হচ্ছে। প্রকাশ যখনই সেই জমিতে সার ছিটাতে যাবে ঠিক তখনই পিছন থেকে জয়ন্ত এসে দাঁড়ালো। খপ করে প্রকাশের হাতটা ধরে বলল, এই তো বেটা বদমাস, সকালে তোর কথা শুনেই আমার খটকা লেগেছিল। মনে হয়েছিল তুই আমার ফসল নষ্ট করার জন্য একটা ব্যবস্থা করছিস। এইবার পালাবি কোথায়? জানতে দাদা, ক্ষমা করে দাও আমায়। আমি তো তোমার জমিতে হানা দিতে আসবো না, আমার বড্ড ভুলে গেছি। এই সব বললে তো পারবাবি না। তোর মতো বদমাইশের জন্য আমাদের মতো খেটে খাওয়া মানুষ কষ্ট করে বাঁচতে পারে না, আমাদেরকেই ভোগান্তি পোহাতে হয়। এই দুই কান ধরে উদ্বাস করছি দাদা। এই তবু তুই আমার দোষ সবার সামনে এনো না। আমি কথা দিচ্ছি আমি এই গ্রাম ছেড়েই চলে যাবো, তবু আমাকে সবার সামনে ছোট করো না। হ্যাঁ, আমার সম্মানটা একদম খাইয়ে দিও না বাবু। যদি আসলে কথা দিস গ্রাম থেকে চলে যাবি তাহলে তোকে ছেড়ে দিচ্ছি। তোর মুখ যেন আমাকে আর কখনোই না দেখতে হয়। যেখানে যা করতে পারিস কর গিয়ে, না হলে মোরল বাবুর কাছে গিয়ে একদম প্রমাণ সহ তোকে ধরিয়ে দেব। প্রকাশ সে রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। এরপর জয়ন্ত আবারও তার পরিশ্রমের মাধ্যমে গ্রাম ও শহরের শ্রেষ্ঠ সবজি ব্যবসায়ী হয়ে উঠল। এমনকি তার ফসলি জমিতে অনেক অভাবী ছেলেদের কাজ দিয়ে সে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিল। তার জীবনে আর কোনো অভাবই রইল না। মির্জাপুর গ্রামে প্রতি বছর শীতে গ্রামের পরিবেশ ছবির মতো রূপ ধারণ করে। আশেপাশের গাছপালা তাদের ডালে থাকা শুকনো পাতা ঝরিয়ে ফেললে
সেখানেও এক অভিনব সৌন্দর্য প্রকাশ পায়। এই গ্রামেরই ছেলে অনির্বাণ, বয়স মাত্র 18 বছর, কিন্তু এই বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়েছে। বছর দুয়েক হলো তার বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। মা বিনোদিনী বন্দ্যোপাধ্যায় তার স্বামীর মৃত্যুর পরবর্তী 1 বছর কাজ করলেও হঠাৎ এক দুর্ঘটনায় পক্ষাঘাতে আক্রান্ত হন। তখন থেকেই অনির্বাণ নিজ দায়িত্বে সংসারের হাল ধরেছে। যখন যার যা প্রয়োজন হয় সেই কাজেই সাহায্য করে অনির্বাণ। এতে হাতে হাতে টাকা পায়, তাতেই সংসারের খরচ সে চালায়। কে অনু, এই এত সকালে? তুই নিজেও তো এত সকালে বেরিয়েছিস জগিং করার জন্য? আর তা ঠিক আছে, কিন্তু তুই তো এইসব জগিং করিস না, তাই জিজ্ঞাসা করলাম। তা কোথায় যাচ্ছিস? এই তো মৃদুল কাকুর বাগানে যাচ্ছি, ওখান থেকে পাইকারি দামে খেজুরের রস কিনবো। তোর জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে রে ভাই, তুই কত কষ্ট করছিস, তবে আবার ঈর্ষাও হয় বলতে গেলে। নিজের কষ্টে নিজেই সংসার চালাচ্ছিস, অথচ আমাদের দেখ এখনো বাবা মার গায়ে পড়ে পড়ে খাচ্ছি। আরে ওভাবে বলিস না, আমি যে জীবন কাটাচ্ছি অমন জীবন যেন বিধাতা আমার শত্রু কেউ না দেয়। নিজের লেখাপড়ার ক্ষতি করে হলেও আমাকে এভাবে কামলা খাটতে হয়। একমাত্র আমিই জানি কতটা কষ্ট হয় আমার। বিধাতা তোর কষ্টের সুফল দেবেন। ঠিক আছে রে, আমি এখন যাই, তাহলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। প্রীতম চলে গেল। এই শীতকালে অনির্বাণ ঠিক করেছে সে খেজুরের রস বিক্রি করে বেশ ভালো টাকা উপার্জন করবে। তাই এভাবে প্রায় প্রতিদিন সকালেই ওর বাগানে গিয়ে রস কিনে নিয়ে আসে। প্রায় বেশ কিছুটা পথ হাঁটার পরে সে চলে গেল মৃদুল ব্যানার্জির খেজুরের বাগানে। মৃদুল কাকু, ও মৃদুল কাকু, বাড়ি আছেন? আরে অনির্বাণ যে, তুই এসেছিস, আয় বাবা। আমি তো ভেবেছিলাম আরো দেরি করবি, এত সকালে আসতে অসুবিধা হয়নি তো? না কাকু, কোনো অসুবিধা হয়নি, আমার তো অভ্যাস আছে। ঠিক আছে, আয় আমার সাথে, তোকেই কষ্ট করে গাছে উঠে হাঁড়িগুলো নিচে নামাতে হবে রে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনির্বাণ মৃদুলের কথা মতো তার 10টি গাছ থেকে হাঁড়ি নামিয়ে নিচে রাখল। কাজ শেষে অনির্বাণ মৃদুলকে বলল, নিন কাকা, এই 10টা আপনার কথা মতো নামালাম, এই সবগুলো মিলে আমাকে 500 দিলেই হবে। কি 500? ইয়ার কি পেয়েছিস নাকি? লোকসান করে তোর কাছে আমি খেজুরের হাঁড়ি বিক্রি করবো? হ্যাঁ, সে কি বাবু, গতকালই তো আপনার সাথে বাজারে দেখা হওয়ার পর 500 টাকা নির্ধারণ করলাম, আপনি নিজেও তো এতে রাজি হয়ে গেলেন, তাহলে আজ সকালে কেন দাম নিয়ে সমস্যা করছেন? আরে কালকে বাজারের মধ্যে কি না কি বলেছি, খেয়াল আছে নাকি? তুই নিজে যত পারিস তত দিয়ে বিক্রি করিস, আমি তোর থেকে 1500 নিচে 1 টাকাও নেব না। কত আশা করেছিলাম জমানোর টাকাগুলো দিয়ে মায়ের জন্য একটি শাড়ি কিনবো, অথচ মৃদুল কাকু আমার সব টাকা নিয়ে নিলেন। এখন যদি আমি সে অনুযায়ী বিক্রি না করতে পারি
তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। হে খোদা, তুমি দেখো না একটু, তুমি তো সব কিছু জানো, সব কষ্ট দেখো, আমাকে একটু দেখো না। গরিব বলে বুঝে আমাদের কোনো শখ আহ্লাদ নেই। অনির্বাণের চোখ দিয়ে জল গড়তে লাগলো। সে নিজের ইচ্ছা মতো কান্না করছিল। এমন সময় তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পাশের গ্রামের খেজুর ব্যবসায়ী নিতাই। সে প্রায় প্রতিদিনই খেজুর বিক্রি করে এক জায়গা থেকে অন্য জায়গায়। সে দূর থেকে অনির্বাণকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। আরে, এখানে এই ছেলেটা দাঁড়িয়ে কান্না করছে কেন? আর তার কাছে তো দেখছি অনেকগুলো খেজুর রসের হাড়ি। ও কি কোনো বিপদে পড়েছে নাকি? একবার একটু গিয়ে জিজ্ঞাসা করি। যদি ব্যবসা জনিত কোনো বিপদ হয় তাহলে চেষ্টা করব সমাধান করে দেওয়ার। খোকা, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? আমার অনেক টাকা খরচা গেছে কাকু, এই জন্য আমি কান্না করছি। কি রকম খরচা গেছে? আমায় একটু খুলে বলো তো দেখিনি, আমি দেখি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। অনির্বাণ তখন নিতাইকে তার সব ঘটনা খুলে বলল। কিভাবে মৃদুল তার কাছ থেকে বেশি টাকা নিয়ে মাত্র 10 কেজি হাড়ি বিক্রি করেছে। তা শুনেই নিতাই চমকে উঠল। সে কপালে চাপড়ে বলল, বিদাদা, এত বড় ঠকা ঠকলে খোকা। 1500 টাকা দিয়ে তো 20টা হাড়ি পাওয়া যায়। তোমাকে ছোট থেকে আচ্ছা ঠকিয়েছে লোকটা। এখন আমি কি করবো কাকাবাবু? আমি কিছু বুঝতে পারছি না। মাত্র 10 হাড়ি রস বিক্রি করলে কি আমার ক্ষতিটা পোষাবে? তুমি চিন্তা করো না, তোমার এই হাড়ির রসগুলো বেশ টাটকা মনে হচ্ছে। আমি তোমার কাছ থেকে ন্যায্য দামে কিনে নিচ্ছি। আমি তোমার কাছ থেকে অন্তত 5টি হাড়ি কিনবো। প্রতিটা হাড়ির দাম আমি তোমাকে দেবো 200 টাকা, ঠিক আছে? আর বাকি 5টা তুমি আমাদের গ্রামের পরেশ বাবুর কাছে বিক্রি করো। তিনি এর চাইতেও ভালো দাম দিয়ে কিনে নেবেন। পরেশবাবু খুব ভালো গুণের মানুষ, তাই তিনি নিঃসন্দেহে তোমাকে একটা হাড়ির জন্য 250 টাকা করেও দিতে রাজি হবেন। সত্যি বলছেন কাকাবাবু? এমন হলে তো 750 টাকা আরও বেশি লাভ হবে। তা অবশ্যই। হ্যাঁ, তুমি যার কাছে খেজুরের রস এনেছো তার কাছে রস একদম টাটকা বিধায় আমরা এত দাম দিয়ে কিনে নিচ্ছি। তবে এর চাইতেও টাটকা খেজুরের রস মাত্র 50 টাকা হাড়ি করে পাইকারি দামে কিনতে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে হাড়ি নিয়ে বিদায় হতে হবে। হ্যাঁ, দিচ্ছি। অনির্বাণ 5টা হাড়ি নিতাইয়ের ঝোলায় ভালো করে বেঁধে দিল। নিতাই তাকে ন্যায্য মূল্য পরিশোধ করে সেখান থেকে চলে গেল। অনির্বাণ নিতাইয়ের কথা মতো পাশের গ্রামে গিয়ে পরেশবাবুর কাছে বাকি 5টি হাড়ি বিক্রি করলো। পরেশবাবু হাড়িগুলো কিনে নিয়ে বললেন, তুমি একদম সঠিক মানুষের কাছে এসেছো বাবা। এখন থেকে এমন ভালো রসের হাড়ি জোগাড় করতে পারলে আমি তোমার কাছ থেকে কিনবো। জি কাকু, নিশ্চয়ই। আমি তাহলে আজ আসি। এরপর থেকে অনির্বাণ টাটকা খেজুরের রসের হাড়ি জোগাড় করে পাশের সুরেশবাবুর কাছে বিক্রি করতে শুরু করে। ধীরে ধীরে তাদের পরিবারের অবস্থার উন্নতি হয়। শীতের মৌসুম শেষ হলেই অনির্বাণ তার জমানো টাকা থেকে একটা ছোটখাটো মুদির ব্যবসা শুরু করে। এভাবেই অনির্বাণ তার অসুস্থ মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে।